আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে বাংলার রাজনীতিতে এক বিশাল ধামাকা দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকেলে দলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে যেমন রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া, তেমনই আছে গ্ল্যামার এবং প্রশাসনিক দক্ষতার এক অনন্য মিশেল। তবে এই তালিকার নামগুলো সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা ও রাজনৈতিক জল্পনা। এবারের তালিকায় সবথেকে বড় চমক টলি কুইন কোয়েল মল্লিক। বড় পর্দার দীর্ঘ রাজত্বের পর এবার সংসদীয় রাজনীতিতে পা রাখছেন তিনি। তালিকায় দ্বিতীয় নাম পশ্চিমবঙ্গ পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারের। প্রশাসনিক অলিন্দ থেকে সরাসরি রাজনীতির ময়দানে তার এই অভিষেক নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তৃতীয় প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামীকে মনোনীত করে জাতীয় স্তরে আইনি লড়াইয়ের কৌশল মজবুত করতে চাইছে ঘাসফুল শিবির, যাকে কিনা আইপ্যাক কাণ্ডের মতো গুরুত্বপূর্ণ মামলায় তৃণমূলের হয়ে সওয়াল জবাব করতে দেখা গেছে। আর অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে রয়েছেন বর্তমান রাজ্য মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়। কিন্তু এই তালিকা ঘিরেই এখন উঠছে হাজারো প্রশ্ন। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, যারা নিজ নিজ পেশায় চূড়ান্ত প্রতিষ্ঠিত তারা কি আদৌ রাজ্য প্রতিনিধি হিসেবে মানুষের কাজ করতে পারবেন? কোয়েল মল্লিকের মতো তারকা কি পারবেন রাজনীতির কঠিন লড়াইয়ে সময় দিতে, নাকি রাজীব কুমার ও মেনকা গুরুস্বামীর মতো অরাজনৈতিক ব্যক্তিত্বদের বেছে নেওয়াটা কেবলই এক কৌশলী চাল? এই সমস্ত জল্পনা ও সমীকরণের চুলচেরা বিশ্লেষণ করতে আমরা কথা বলে নিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। তার সঙ্গে সম্পূর্ণ কথোপকথন শোনাবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যসভার এমপি হিসেবে কোয়েল মল্লিক, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয়কে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয়েছে আর কি। তো এই বিষয়ে আপনার কি অভিমত? মানে তারা প্রত্যেকে তো নিজেদের নিজেদের অবস্থান বা পেশায় যথেষ্ট প্রতিষ্ঠিত, সেখান থেকে তারা কতটা সামলাতে পারবে বলে আপনার মনে হয়? দেখুন, ভারতের রাজ্যসভায় যদি আপনি ইতিহাস দেখেন, অতীতে বহুবার বহুভাবে আমরা দেখেছি, বহু দল, মানে এটা তৃণমূল কংগ্রেস তো না হয় আজকে, মানে তাও অনেকদিন হয়ে গেল, কিন্তু তাহলেও নবীন দল কংগ্রেসের, মানে আমি বলতে চাইছি যে দিলীপ কুমার, লতা মঙ্গেশকর, সেলিব্রিটিরা বহুবার বহুভাবে তারা এসেছেন এবং রাজনীতিতে আসছেন। তারা হেমা মালিনী থেকে শুরু করে বিজেপি তো প্রচুর অ্যাক্ট্রেস এবং অ্যাক্টরদের, আমার আডবাণীজির সময় থেকে মনে আছে, মানে রাম, রাবণ, সীতা। রাম শুধু কংগ্রেসে চলে গেছিল, রাবণ আর সীতা চলে এসেছিল বিজেপিতে। তো এখন এই রাজনীতিতে অংশগ্রহণ এবং এতে মানে রাজ্যসভায় আসা, এখন পলিটিক্যালি সবসময় যে সাবানা আজমির মতো রাজ্যসভার সদস্য হতে হবে, পলিটিক্যালি মানে অ্যাক্টিভিস্টের মতো, সেটা সবসময় হয়নি। ধরুন, এখানে যে করা হয়েছে, আপনি যেমনটা বললেন, একেবারেই আমি আপনার সঙ্গে একমত যে প্রত্যেকেই তাদের পেশাগতভাবে তারা সফল, কিন্তু তারা একেবারেই নবীনও নন। এমনকি মানে কোয়েল মল্লিকের ক্ষেত্রেও বলবো যে তিনি কিন্তু মানে একদম নবীনা অভিনেত্রী, মানে সদ্য মানে অভিনয়ে ঢুকেছেন তা তো নয়, এবং তিনিও যথেষ্ট ম্যাচিওর্ড একটা জায়গায় পৌঁছে গেছেন, বহুদিন ধরে করছেন, এবং বিভিন্ন পেশা থেকে নিয়ে আসার মধ্যেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু ওরা দুজনে মিলেই এটা ভেবেছেন, করেছেন, এই জায়গাটায় কিন্তু একটা মুনশিয়ানা আছে যে চারজনকে চার দিক থেকে, এবং আইনজীবীদের তো আইন সভাতে আইনজীবীরা থাকবে না তো কে থাকবে? এমন একজন আইনজীবীকে করা হয়েছে, তিনি আন্তর্জাতিকভাবে মানে ইউনাইটেড নেশনে পর্যন্ত তার করা হয়, গুরুস্বামীর কথা বলা হয়। এবং আমি দেখেছি ওনাকে, আমি মানে ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে, কেননা আমি মোহন গুরুস্বামী, ওনার বাবাকেও আমি চিনতাম, যশবন্ত সিনহার উপদেষ্টা ছিলেন এবং খুবই মানে ইকোনমিস্ট ছিলেন। ওদের পারিবারিকভাবে যে ধরনের মানে এক্সপোজার আন্তর্জাতিক ক্ষেত্রে উনি পেয়েছেন, যেভাবে লিগাল মানে একদম ইগল বলা হয়, এবং যে মাইন্ড আছে, সেগুলো উনি সংসদে নিশ্চয়ই আমি একদম হলফ করে বলতে পারি। এবং অনেক সময় অনেক পলিটিশিয়ানরা রাজ্যসভায় এসে ব্যর্থ হয়েছে, আবার অনেক সময় অনেক সেলিব্রিটি, আপনি জানেন না, কোয়েল মল্লিক তার এটা একটা নতুন অধ্যায় সূচিত হচ্ছে, তিনি হোমওয়ার্ক করবেন, তিনি নিজের মতো করে শিখবেন, শেখার তো কোনো নেই, একটা নতুন জায়গায় প্রথমেই আমরা কেন ধরে নেব যে তিনি পারবেন না?
একটা এক্সপেরিমেন্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অন্যান্যদের ক্ষেত্রে যেটা আমি বলবো যে 4জন 4টে দিক থেকে বেছে নেওয়া এবং বিভিন্ন পেশার দিক থেকে, সেটার মধ্যেও আইপিএস অফিসারও কিন্তু প্রথম আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তো ধরুন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মানে তারা এসেছেন। এমনকি আজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক সমালোচনাও করেন, মানে উপেন বিশ্বাস থেকে নজরুল ইসলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারাও কিন্তু এসেছেন, কাজ করেছেন, কেউ থেকেছেন, কেউ চলে গেছেন। আইপিএস অফিসার, আইএএস অফিসার বিহার থেকে নীতিশ কুমার থেকে শুরু করে মুলায়ম সিং যাদবের, বহু ক্ষেত্রে কংগ্রেসের ক্ষেত্রেও হয়েছে। সুতরাং এইটার একটা অসমোসিস, পলিটিক্যাল অসমোসিস হওয়া উচিত, বিভিন্ন পেশার লোকদের আসা উচিত। এটাকে রাজনীতিটা শুধু, রাজনীতির ক্ষেত্রটা শুধু রাজনীতিকদের জন্য এমন তো হয় না। তার ফলে আমার মনে হয় যে এটা খুব ব্রিলিয়ান্ট মুভ। এবং আমাদের প্রাক্তন ডিজি তিনি কিন্তু তার যদি শিক্ষাগত যোগ্যতা দেখেন সেটা অনেকে জানে না। মানে উনি যে ধরনের মানে পড়াশোনা করেছেন, যে ধরনের যে জায়গা থেকে উনি স্নাতক হয়েছেন, সেটা আরেকটা দিক। এবং উনি যেভাবে টেকনোলজি নিয়ে ওনার যে জ্ঞান এবং ওনার এই পুরো ভারতের যে আইটি সেক্টর এখন যেভাবে এগোচ্ছে, আমার যেটা মনে হয় যে সেদিক থেকে দেখতে গেলে একটা নতুন রাজীব কুমারকে কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে উনি একটা নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন। সেদিক থেকে দেখতে গেলে 4টেই মানে সিলেকশন, মনোনয়ন আর কি যেটা, সেটা আমি মনে করি খুব মানে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আপনি যেরকমটা লাস্টে বললেন প্রাক্তন ডিজি রাজীব কুমারের কথা, তো বিভিন্ন সংবাদ মাধ্যমে একটা কানাঘুষা চলছে বা তারা বলছেন যে রাজীব কুমারের আনুগত্যের দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে কি বলবেন? দেখুন, ইন্টারপ্রিটেশন যার যেটা ইচ্ছে সেই ইন্টারপ্রিটেশন তিনি করতে পারেন। রাজনীতিতে তো আনুগত্য তো অমিত শাহের মতো তো আনুগত্য নরেন্দ্র মোদী তো তার পুরস্কার দিয়েছেন। তাহলে অমিত শাহ যিনি মানে প্রথমে গুজরাট থেকে নিয়ে এসে সভাপতি করলেন, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী করলেন, তো স্বরাষ্ট্রমন্ত্রী করার কি লোক কম পড়িয়া ছিল যে একটা লোককে দুটো পদে এতদিন ধরে ওয়ান ম্যান ওয়ান পোস্ট নীতি ভেঙে রেখেছিলেন? তো পরে না হয় তাকে সরতে হলো। তো এখন কথাটা হচ্ছে যে আনুগত্য রাজনীতিতে সবসময় একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বহু লোক বহু ক্ষেত্রেই দেখা যায়। এখন কথাটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আমাদের জীবনেও আনুগত্য খুব ইম্পর্টেন্ট। এখন আনুগত্যের পুরস্কার যদি হয় তাহলে বাবুল সুপ্রিয় তো এবার চলে যেতে চেয়েছিল, রাজনীতি থেকেই চলে গিয়ে গান টান গাইবে বলে ছেড়ে দেবে বলেছিল, যেটা আমি জানি। ও কিন্তু রাজ্যসভা চাইনি, ও কিন্তু বলেছিল ভোটেই লড়বো না। এখন যেটা হলো সেটা হচ্ছে যে বাবুল সুপ্রিয় কি রাজীব কুমারের মতো আনুগত্যের পুরস্কার পেল তাহলে? সুতরাং সবসময় কিন্তু ওইটা একটা ম্যাটার অফ ইন্টারপ্রিটেশন, প্রত্যেকের অধিকার আছে তার ম্যাটার অফ। এইরকম আনুগত্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়েছেন এমন লোকের সংখ্যাও কম নন। আপনি যাকে রাজ্যসভার সদস্য করবেন তিনি অনুগত হবেন। সে রাজীব গান্ধী একবার বলেছিল যে আমার লোক মানেটা আবার কি, আমি যাকে বসাবো মন্ত্রী করবো সেই আমার লোক হয়ে যাবে, কারণ সে খুশি হবে, আর যে হবে না সে বিক্ষুব্ধ হবে। সুতরাং সে আমি এটা একটু অতি সরলীকরণ বলে মনে করি, এটা কোনো কথা না। এরকম রাজীব কুমার তাহলে আনুগত্যের মানে পুরস্কার দেওয়ার জন্য আমি আরো 5টা নাম বলতে পারি যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্যের পুরস্কার দেওয়ার কথা। সুতরাং সেইটা আমার মনে হয় না যে তার যে যোগ্যতা, তার যে উৎকর্ষ, সেটাকে ছোট করে দেখারও কিন্তু একটা প্রবণতা, সেটা খুব ডিজায়ারেবল নয় বলে আমি মনে করি। সব মিলিয়ে বলা যায় সংখ্যার বিচারে তাদের জয় এখন কেবল সময়ের অপেক্ষা, কিন্তু মানুষের প্রত্যাশা পূরণে তারা কতটা সফল হন সেদিকেই নজর থাকবে গোটা বাংলার। দিশা দাস ও অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।